সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় প্রত্যাশার ক্রিকেট, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই নাজমুল আবেদিন ফাহিম, ন্যাশনাল ম্যানেজার, গেম ডেভেলপমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাঝখানে আছেন খালেদ মাসুদ পাইলট, সাবেক জাতীয় দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং ওই প্রান্তে আছেন মুস্তফা মামুন, উপসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। যারা বঙ্গবন্ধু ও জিয়া রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা দেশের মঙ্গল চায় না, বললেন বিএনপি নেতারা। ইতিহাস বিকৃতকারীদের জনগণই ক্ষমা করবে না, মন্তব্য আওয়ামী লীগের। ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সাংস্কৃতিক অঙ্গনের উপর আঘাত। মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান, বিকল্প না থাকায় বাধ্য হচ্ছেন চালকরা। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার পুলিশের। পরিধি বাড়ছে এবারের 21শে গ্রন্থ মেলার। স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে উপচে পড়া ভিড়, মূল্য ছাড় বেশি থাকায় পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। ভাই, মোটামুটি ভাবে আমাদের যে অভিজ্ঞতাটা আছে, বিশেষ করে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, যেটা তাতে কোনো সুখকর রেজাল্ট আছে বলে আমার একবারই মনে খুব কোয়ার্টার ফাইনাল না পাইলট, একবারে মনে কোয়ার্টার ফাইনালে কোন সালে শ্রীলঙ্কায় 2006 এরপর থেকে মোটামুটি ভাবে আমরা কিন্তু প্রতিবারই আমাদের প্রিপারেশন বা আমাদের চিন্তা ভাবনা এরকম থাকে যে আমাদের টিমটা আসলেই ভালো রেজাল্ট করবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে প্রতিবারই আমরা প্লেট চ্যাম্পিয়ন হতে হতে টায়ার্ড হয়ে গেছি। এইবার আপনাদের এরিয়াটা কি? ধন্যবাদ। আমি দুটো দিক আছে এটা অ্যাকচুয়ালি। একটা দিক হচ্ছে যে আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছি, ওখানে আমাদের একটা রেজাল্টের একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বা তার পরবর্তী সময়ে ওখান থেকে প্লেয়াররা কতটুকু উপরে উঠতে পারলো, দুটো দিক আছে। তো একটা দিকে বোধহয় আমরা সাকসেসফুল কিছুটা, যে আন্ডার-19 লেভেল থেকে পরবর্তী পর্যায়ে বেশ কিছু প্লেয়ার উঠে এসছে, যাদের নিয়ে এখন জাতীয় দল গঠিত এবং জাতীয় দলটা মোটামুটি ভালো করছে। তো ওদিক থেকে আমি বলবো যে এটা একটা পজিটিভ সাইড। কিন্তু রেজাল্টের কথা যেটা আপনি বললেন, ওটা আমি স্বীকার করি যে আমাদের যে ধরনের আকাঙ্ক্ষাটা যেমন ছিল আমাদের, এবং দলের উপরে আমাদের যতটুকু বিশ্বাস ছিল, সেটার প্রতিদান আমরা বোধহয় ওইভাবে পাইনি, রেজাল্টটা বোধহয় সেভাবে হয়নি। তবে এইবার আমরা বিগত অভিজ্ঞতাগুলোকে আমাদের সামনে এনে রেখেছি, এবং আমাদের প্রিপারেশনেও এটা একটা বড় ফ্যাক্টর ছিল যে আমাদের যে আগের যে অভিজ্ঞতাগুলো, গত ওয়ার্ল্ড কাপে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছিলাম, যার কারণে আমাদেরকে প্লেটে খেলতে হয়েছিল, আমরা কাপে খেলতে পারিনি, মাত্র একটা ম্যাচ হেরেছিলাম আমরা ওয়ার্ল্ড কাপে। তো আমরা এই সব অভিজ্ঞতাকে সামনে রেখেই আমাদের প্রিপারেশনটাকে এবার আমরা সাজিয়েছি, এবং আশা করছি যে এবার আমরা প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা কাপে খেলবো, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব উপরে ওঠার। আমাদের বেস্ট রেজাল্ট ছিল এই পর্যন্ত 5th পজিশন 2006 সালে। আমরা চেষ্টা করি সেটা উপরে উঠতে, এবং আমি আশা করি ব্যক্তিগতভাবে যে আমরা ফাইনাল খেলবো, বা এমনকি আমাদের যদি পারফরমেন্স ভালো থাকে আমরা ট্রফি জিততে পারি। পাইলট নিঃসন্দেহে আমি বলবো যে ফাহিমের সাথে আমি একমত। আমার মনে হয় যে বিগত দিন যেগুলো ছিল ওয়ার্ল্ড কাপে আমরা যখন খেলছি আন্ডার-19, তখনও আমি বলবো যে খারাপ প্লেয়ার ছিল, তখন আশরাফুলের মতো প্লেয়ার বা আনামুল্লাহ বিজয়, এরকম সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ার খেলেছে, বাট প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমার কাছে মনে হয় তখনকার বিগত দিনগুলোর প্রিপারেশন কিন্তু এই বছরে যেহেতু প্রিপারেশন তেমন ওইরকম আশানুরূপ ছিল না। আগে হয়তো দেখা হলো যে 1 মাস 1.5 মাসের একটা আন্ডার-19 ক্যাম্প করে হয়তো দেখা হলো ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, এবং ভিন্ন একটা কন্ডিশনে খেলতে গেছে, যেটা হচ্ছে নিউজিল্যান্ডের মতো জায়গায় খেলতে গেছে। নিউজিল্যান্ড এমন একটা কন্ডিশনে খেলতে গেছে যেখানে কিনা আমাদের যে জিনিসটা এখন কিন্তু নিউজিল্যান্ড টিমের বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে। তো এইখানে আমি বলবো যে বিগত লাস্ট 2 বছর ধরে আমার মনে হয় যে আন্ডার-19 টিমের উপরে একটা সুন্দর টেক কেয়ার করা হয়েছে, যেখানে কিনা প্রচুর পরিমাণ প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে। এই টিমটাকে নিয়ে লম্বা সময় ধরে ট্রেনিং করানো হচ্ছে, এবং আমি বলবো যে রিসেন্টলিও যদি দেখেন সাউথ আফ্রিকার সাথে প্রায় 14টা ম্যাচ খেলেছে, যেখানে 11টা ম্যাচ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলছে, ইন্ডিয়ার সাথে খেলছে, বা বিভিন্ন ইংল্যান্ডের সাথে খেলছে, জিম্বাবুয়ের সাথে খেলছে। এই যে ম্যাচের পরিমাণ অনেক বেশি, এবং সাথে মেন্টাল অ্যাটিটিউডটা অনেক বলবো যে অনেক হাই, বিকজ এখনকার বাংলাদেশ টিম, সিনিয়র টিম,
তারা কিন্তু লাস্ট বিগত 1-1.5 বছরে কিন্তু পারফরমেন্স কিন্তু সুপার ফ্যান্টাস্টিক, যেমন সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতছে, ইন্ডিয়ার সাথে সিরিজ জিতছে। এই যে আমাদের সিনিয়র টিমটা যখন আমরা অপোনেন্টকে হারাতে পারছি ইন্টারন্যাশনাল এরিনাতে, আমার জুনিয়ররাও কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছে এবং সেই Mentally একটা মেন্টাল boost up হয়ে যাচ্ছে। বুস্ট আপ হচ্ছে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইনারা কিন্তু সবাই কিন্তু এখন, যেমন আমি বলবো নাজমুল হোসেন শান্ত, মিরাজ, এরা কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে, ফার্স্ট ক্লাস খেলছে, এখানেও কিন্তু সাকিব, তামিম, মুশফিক খেলছে এবং এদের মধ্যে তারা পারফর্ম করছে এবং সেই তার মানে আপনি বলছেন যে ম্যাচুরিটি অনেক বেশি ডেভেলপ করেছে এবং মেন্টালি তারা অনেক স্ট্রং। আগেও ভালো প্লেয়ার ছিল, এখনো ভালো প্লেয়ার আছে, কিন্তু এখনকার ছেলেরা অনেক গোছানো এবং মেন্টালি এই জিনিসটা আমার মনে হয় যে অনেক ভালো, তাদের অনেক উপরে হাই, যে আমরা জিততে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারি। আচ্ছা, মামুন, আমার এই পাইলটের সূত্র ধরে আমি একটা জিনিস বলতে চাই যে আপনার কি মনে হচ্ছে না যে ওই যে এক্সপোজারের কথা বলেছে যে এইবার আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি প্রত্যেকটা দল, তার মানে হলো প্রত্যেকটা দলকে আমরা ওদের সাথে খেলার সুযোগটা পেয়েছি এবং আমাদের স্ট্যান্ডার্ডটাকে বোঝার চেষ্টা করেছি। প্রতিবার যেটা হতো যে আমাদের টিম এখানে ক্যাম্প করতো, তারপরে ওখানে যায় পড়ে যেত, তারপরে দেখা গেলো আমরা 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 আশা করছি খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওদের সাথে ওদের যে ডিফারেন্সটা আছে সেটা আমরা কোনো মতেই বুঝতে পারতাম না। হ্যাঁ, না, প্রথম হচ্ছে পাইলট ভাই এবং ফাহিম ভাই আসলে মানে মূলত এটার কথা অনেক কিছু বলে ফেলেছেন। এখন এই আন্ডার-19 বা মানে যুব যে বিশ্বকাপগুলো, সেগুলোর শক্তি কিন্তু সাধারণত আপনি দেখবেন যে মানে ওই ন্যাশনাল টিমের শক্তির সঙ্গে সবসময় মেলে না। কিন্তু যেমন ফুটবলে আপনি দেখবেন যে ঘানা কিন্তু খুব ভালো, আন্ডার এজ লেভেলে খুব ভালো, নাইজেরিয়া কিন্তু খুব ভালো, খুবই ভালো, এবং তারা কিন্তু আন্ডার-20-তে চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয়, ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে খেলে। কিন্তু পরে দেখা যায় তার ওই 5 বছর পর ওই প্লেয়াররাই আর পারে না। সো এটা নিয়ে কিছু স্টাডি মানে আমেরিকান ইউরোপিয়ান অঞ্চলে এটা নিয়ে স্টাডি হয়েছিল। স্টাডি হয়ে পরে দেখা গেছে যে এর কারণ হচ্ছে ওই সব দেশের সিস্টেম, ওই নতুন প্লেয়াররা তারা আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-17 এগুলোতে যে প্লেয়ার আসে, তারা এরপরে যে সুযোগটা পায়, এদের বিকাশের যে সুযোগটা পায়, এটা আসলে আফ্রিকান অঞ্চলের বা পিছিয়ে থাকা দলগুলোর প্লেয়াররা ওইভাবে পায় না। না পাওয়ার ফলে তারা ফাইনালে গিয়ে তারা ওইভাবে ফ্লারিশ করতে পারে। হ্যাঁ, এর সঙ্গে কাঠামো ইত্যাদি অনেক কিছু আছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশ যদিও আমরা বলছি যে খুব ভালো করেনি, কিন্তু আমি আবার জিনিসটাকে মনে করি যে বাংলাদেশ আন্ডার-19 খুব খারাপ করেছে। আমরা যদি ধরেন বাংলাদেশ যখন 2006-এ বাংলাদেশ 5th হয়েছিল, সেই সময় যদি আমরা আমাদের ন্যাশনাল টিম কিন্তু তখন 5th হতে পারতো না। তখন আমরা কিন্তু আসলে 8 বা 9 বা 10 নম্বরে ছিলাম। 2006 যদি দেখি আমরা জিম্বাবুয়ে এই তো অবস্থা ছিল। এখন যদি আমরা চিন্তা করি, এখন আমাদের ন্যাশনাল টিম কিন্তু 9 বা 10 না, এখন কিন্তু যে কোনো লেভেলে, যেমন আমরা ওয়ার্ল্ড কাপে যদি দেখি, ওয়ার্ল্ড কাপে আমরা কি বলে কোয়ার্টার ফাইনাল খেলেছি এবং কোয়ার্টার ফাইনালে উই আর ভেরি ক্লোজ, মানে আমরা কিন্তু 5th থেকে 8th এর মধ্যে আমরা ধরতে পারি। ঠিক আছে, ফলে আমাদের আন্ডার-19 টিম তার চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। কি কোনো সুযোগ নাই? ধরেন যে বাংলাদেশে জিনিসটা হয় কি, আমাদের যে ক্রিকেট কাঠামো, তাতে আমরা এখন দেখি আমাদের তরুণ এবং কিশোররা অনেক বেশি, মানে ন্যাশনাল টিমের অ্যাভেলেবিলিটির চেয়ে ইয়থ লেভেল অ্যাভেলেবিলিটি আরও বেশি। কারণ আমাদের প্রথম কিন্তু একটা 10-12 বছরের ছেলে প্রথম সে ক্রিকেট খেলতে চায়, ফলে আন্ডার-19 লেভেল পর্যন্ত সবাই চেষ্টা করে, বরং আন্ডার-19 লেভেলে এসে কিন্তু আস্তে আস্তে কিছু কমতে থাকে, যারা পৃথিবীর সব লেভেলেই কিন্তু এই জায়গাটা যদি ট্যালেন্ট থাকে সেই জায়গাটা তো ফলে ছিটকে পড়ে। ফলে আন্ডার-19 লেভেলে প্লাস হচ্ছে আমাদের আন্ডার-19 লেভেল আর পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এত ফলোইং নাই। যেমন এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা যদি অস্ট্রেলিয়া হতো, এটা কিন্তু খেলা হতো আপনার মনে করেন যে একদম আমাদের এই মাঠে, মানে ক্লাব মাঠে, যেগুলো বড় লেভেলের স্টেডিয়ামে ওই জায়গায় কিন্তু খেলা হয় না, ওই রকম মিডিয়া কভারেজ পাওয়া যায় না, আমাদের কিন্তু ফ্রন্ট পেজে ছাপা হচ্ছে। ফলে আমাদের এই যে আন্ডার-19 টিমটাকে নিয়ে যে কাজ করেছে, আমাদের আন্ডার-19 টিম যখন জিতেছে, আপনি সিরিজ জিতেছে, আমরা কিন্তু দেখেন আমরা ছবি দিয়েছি, টেলিভিশন নিউজ হয়েছে, আমাদের আন্ডার-19 প্লেয়ারদের এই পিনাকো, জয়রাজ, এদেরকে কিন্তু মোটামুটি সবাই চিনে কিন্তু বাংলাদেশের এক ধরনের স্টার। কিন্তু আপনি দেখেন অন্য কোনো দেশের কিন্তু একমাত্র ইন্ডিয়া কিছুটা হলে, বাকি দেশে কিন্তু তারা কিন্তু তাদের দেশে ওই লেভেলে ইন্ডিয়া আমাদেরকে ফলো করছে। দেখবেন কিছু জায়গা বলছে যে না, বাংলাদেশ কিন্তু এই জায়গাটা আগাইছে, ওদের আমাদেরকে আন্ডার-19 প্লেয়ারগুলোর সামনে উঠানো দরকার। তো এখন আমাদের এই সব কারণে যেটা হচ্ছে, প্লাস যেহেতু 2-3 বছর আগে, এখন আমরা আমাদের ক্রিকেট বোর্ডকে তো আমরা সব কিছুতে দোষ দিই, যখন এই টুর্নামেন্টটা বাংলাদেশে হবে, এটা হওয়ার পর কিন্তু একটা ফোকাস করা হয়েছিল এটাকে কেন্দ্র করে, যে এই টুর্নামেন্টে আমরা আমাদের শক্তি দেখাবো। তো ওই অনুযায়ী কিন্তু তাদের গত 2 বছরে প্রচুর ম্যাচ হয়েছে। আমি ঠিক শিওর না অন্য দেশগুলো নিজেদের মধ্যে খেলে এই টুর্নামেন্টকে ফোকাস করে এত কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কিনা। তো ফলে সবকিছু মিলিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু বাংলাদেশে এইবারের প্রিপারেশন অন্য অনেক দেশগুলোর চেয়ে বেশি, হোম কন্ডিশন সবকিছু মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের এইবারে সুযোগটা অনেক বেশি, এবং সেই সুযোগটা যে তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পিছনে শুধু আন্ডার-19 টিম বা তার প্রস্তুতি না, আমি মনে করি আমাদের ওভারঅল যে ক্রিকেট অ্যাটমসফিয়ার, সেইটার ডেভেলপমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা এটা কিন্তু শুধু ক্রিকেট বোর্ডে না, এটা হচ্ছে আমাদের এখন যেটা হয়েছে, আপনি যদি আমাদের আন্ডার-19 টিমকে গুরুত্ব না দেন, আপনি নিজে গুরুত্বহীন হয়ে যাবেন। বিষয়গুলো এরকম যে ধরুন বাংলাদেশে এখন কিন্তু আপনি দেখবেন যে অনেক যে কাজ হচ্ছে আমাদের ক্রিকেটে, সেটার জন্য আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট কর্তাদের
কৃতিত্ব আছে, কিন্তু এখানে হচ্ছে যে থাকবে তাকেই করতে হবে। কারণ আমাদের মানে সবকিছু মিলিয়ে আমাদের দেশে ক্রিকেটের যে একটা বুমিং হচ্ছে গত 4-5 চাহিদা বছরে, যেটা হয়ে গেছে, হ্যাঁ আমাদের এটা ভয়াবহ। সবাই ক্রিকেটার হতে চায়, আমরা সবাই ক্রিকেট ফলো করি, তারপর হচ্ছে আমাদের অনেকে পেশা, এটাকে পেশা হিসেবে, হ্যাঁ, সবচেয়ে বড় ফলে- জিনিস হলো পেশা হিসেবে হ্যাঁ, চলে ফলে আসছে। সবকিছু মিলিয়ে আমাদের এই আন্ডার-19 বিষয়টা, আমি আরেকটা জিনিস মনে করি এটা খুব দেখার বিষয়। আমি বিশ্বাস করি, আমি অনেকবার আপনার অনুষ্ঠানে বলেছি, সব জায়গায় বলেছি, আগামী 10 বছর পর আমি বিশ্বাস করি যে ক্রিকেটের 1 এবং 2 লড়াই হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া। আই এম কোয়াইট শিওর, মানে এই জায়গা থেকে। এবং আমি মনে করি, বিশ্বাস করি যে এইবারে ফাইনালটা আমি খুব কিউরিয়াসলি দেখতে চাই যে এই দুই দেশে ফাইনাল খেলবে, এবং হয়তো আমরা প্রমাণ করে দেবো যে আসলে উইল রুল দ্য ওয়ার্ল্ড আফটার 10 ইয়ার্স। এবং আমার কাছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা এটা দেখার একটা একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল লতিফ কুরেশি, শ্যানবাগ, নোয়াখালী থেকে বলছি। জি আমি মাননীয় অতিথি খালেদ মাসুদ পাইলটের কাছে আমার একটি প্রশ্ন। জি উনি অনেকগুলি কথা বলেছেন আশানুরূপ আমাদের বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে, এবং বিশ্বের মধ্যে আমরা মোটামুটি একটা অবস্থানে পৌঁছে গেছি। তবে সবচেয়ে যে জিনিসটা আমার মনে হচ্ছে যে আমরা অনেক সময় দেখতে পাই এবং শুনতে পাই যে প্রাইমারি স্কুল থেকে এবং শুরু করা হবে যে ভালো মানের প্লেয়ারগুলি তুলে আনার জন্য, কিন্তু আমরা সেইরকম শুনেই যাচ্ছি, কিন্তু সেরকম কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অথচ মফস্বরে ভালো ভালো ক্রিকেটার জন্ম হয়ে আছে, কিন্তু আমরা কিন্তু যে আলোকে ক্রিকেট বোর্ড কাজ করার কথা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদের ভালো বিশ্বমানের প্লেয়ার আমাদের রয়ে গেছে। আমরা আশা করি এই নিয়ে বর্তমান খালেদ মাসুদ পাইলটের কাছে আমার প্রশ্ন যে উনি এটা একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা, আমি আপনাকে বলি একটু, আমাদের এখানে গেম ডেভেলপমেন্ট যিনি ম্যানেজার, যিনি এখানে আমাদের এখানে উপস্থিত আছেন, ফাহিম ভাই। হ্যাঁ, উনি বিকেএসপি থেকে আরম্ভ করে মাঠে কিউরেটর থেকে আরম্ভ করে কোচিং থেকে আমরা কোনো সাইড কিন্তু উনি বাকি রাখেননি, এবং এই মুহূর্তে উনি আমাদের সাথে যেহেতু আমাদের এখানে আছেন, উনিই বলুক যে আসলে পুরো বিষয়টা উনি কিভাবে দেখছেন। ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি সত্যি ক্রিকেটে সার্ভাইভ করতে চাই, আমাদেরকে খেলাটাকে ওইভাবেই রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে এবং ওখান থেকে মেধা উঠিয়ে আনতে হবে, কোনো সন্দেহ নেই। আমি একটু আপনার সাথে একটা ব্যাপারে একটু দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে জাতীয় দল বলি বা আমাদের এলিট ক্রিকেটার যারা আছে তারা সবাই কিন্তু কোনো না কোনো মফস্বল থেকে এসছে। সিটি বেস বা ঢাকা কেন্দ্রিক সংখ্যা কিন্তু খুবই কম, কমে গেছে। তো আমাদের এখন যে স্ট্রাকচারটা আছে, যে পাইপলাইন দিয়ে প্লেয়ারগুলো আসে, তারা কিন্তু মূলত একেবারেই রুট লেভেল থেকে আসতে পারে। তবে রুট লেভেল থেকে আসার যে পথটা, এটাকে বোধহয় আমরা আরও সম্প্রসারিত করতে পারি, ওখানে সুযোগ সুবিধা বোধহয় আমরা আরও বাড়াতে পারি, ওখানে খেলার পরিমাণ বোধহয় আমরা আরও বাড়াতে পারি। তাতে যেটা হবে যে এখনও রুট লেভেলে যারা ইনভলভ ক্রিকেটের সাথে, তারা আরও খেলার সুযোগ পাবে, তাদের মেধা প্রকাশ করার সুযোগ পাবে, এবং তারা আরও পরিণত হয়ে আমাদের পাইপলাইনে ঢুকবে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের কাছে যখন এসে পৌঁছবে তারা আরও ম্যাচিউরড হয়ে পৌঁছবে। এবং এই কম্পিটিশনটা খুব দরকার। কম্পিটিশন যদি ভালো হয়, ওখান থেকে অ্যাকচুয়ালি ক্রিকেট এমন কোনো খেলা না যেটা ল্যাবরেটরিতে শেখা যাবে, এটা মাঠেই শিখতে হয়। মাঠে যদি আমি খেলার আয়োজন করতে পারি, মাঠের মধ্যে দিয়ে সেই এনভায়রনমেন্টটা যদি আমি দিতে পারি, সেই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু শিখতে শিখতে উপরে উঠবে। তো সেই এনভায়রনমেন্টের তৈরি করার ক্ষেত্রে এখন আমরা কিছুটা পিছিয়ে আছি। যদি আমরা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কার সাথে তুলনা করি, সেই এনভায়রনমেন্টটা এখন আমরা দিতে পারিনি। এটার সাথে অনেক বিরাট একটা ফিনান্সিয়াল ব্যাপার জড়িত, আরও অনেক প্রশ্ন জড়িত। তো আমাদের আশা আছে যে অদূর ভবিষ্যতে আমরা গ্র্যাজুয়ালি এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আরও স্ট্রং হবে, যার মধ্যে দিয়ে আরও ক্রিকেটার উঠে আসবে এবং উঠে আসার সুযোগটা পাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পরে আপনার কি মনে হচ্ছে? কোনটা কথা? এই বাংলাদেশ টিম যে First match এর পর। ফার্স্ট ম্যাচের পরে যে আপনি যে পারফরমেন্সটা আপনি দেখতে পেয়েছেন আমাদের ছেলেদের, হ্যাঁ, তাতে আপনার কি মনে হচ্ছে? এরপরে যে দুটো দল আছে, এটা শক্তিশালী কিনা সেটা নিয়ে আমি কথা বলবো না। এটা পারফরমেন্সে সব জায়গায় পারফরমেন্সে, নেপাল দেখেন কি করে বসে আছে। কাজে যে কোনো জিনিস যে কোনো সময় হতে পারে, ওইটা না। কিন্তু এই রেজাল্টটা দেখে আপনার কি মনে হয়, ইঙ্গিতটা কি? আমি খুব ইন্সপায়ার্ড। আমি নিজে যেহেতু কোচিং এর সাথে জড়িত, নিজে একজন কোচ, আমি ওদের ব্যাটিং দেখে খুব ইন্সপায়ার্ড। টেকনিক্যালি ওরা খুবই সাউন্ড, আমাদের ব্যাটসম্যানরা টেকনিক্যালি খুব সাউন্ড। উঁচুমানের ব্যাটসম্যানদের ব্যাটিং করার যে ধরন, তাদের মধ্যে আমি ওটি দেখেছি। আমাদের বোলিং অ্যাটাকটা বেশ অর্গানাইজড। ওয়ানডে ম্যাচের জন্য যেটা দরকার, আপনার ডিফেন্সিভ বোলার, অফেন্সিভ বোলার, দুই ধরনের বোলার দরকার। আমাদের একটা ব্যালেন্স একটা দল আছে। আমার শুধু একটু আছে যে আমরা বোধহয় একটু ডিফেন্সিভ ক্রিকেট খেলি, সেটা হয়তো আমাদের চাপের কারণে হতে পারে। আমাদের উপর অনেক চাপ আছে, আমাদের দলের উপর অনেক চাপ আছে যে কোনোভাবে হারা চলবে না। এবং যেহেতু এটা এজ গ্রুপের ব্যাপার, এদের ম্যাচুরিটি আমরা যতই বলি না কেন, আমরা স্বাগতিক, যতই আমরা ম্যাচুরিটির কথা বলি, এরা এখনো বয়সভিত্তিক খেলা খেলে, তো এই ধরনের সিনিয়রদের মতো ম্যাচুরিটি ওদের এখন আসেনি। সো চাপটার একটা ব্যাপার ওদের মধ্যে থাকবে, সেখানে একটা সাবধানতার ব্যাপার ওদের থাকবে। ওরা ডিফেন্সটা রেখেই অফেন্সে যেতে চাইবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ান্স দে কনফার্ম দেয়ার position in the cup
ওরা আরো খুলে খেলতে পারবে এবং আমি আশা করি যে ওরা অনেক ভালো করবে। এবং মামুন ভাই যেটা বললেন, আমি ওনার মতোই 1-2 এর মধ্যে আমাদের দলকে দেখতে চাই। পাইলট এখন যে খেলাটা আমরা দেখলাম অন্যান্য টিমগুলো যেভাবে খেলছে সেই জায়গায় অ্যানালাইসিস করলে আমাদের বাংলাদেশ টিমের অবস্থাটা কেমন? না, ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে ফার্স্ট ম্যাচ তো স্বাগতিক হিসেবে একটা আলাদা প্রেশার ছিল যে, এবং টিমটাও কিন্তু অপোনেন্ট কিন্তু হচ্ছে লাস্ট চ্যাম্পিয়ন টিম, তো সেই হিসেবে একটা প্রেশার ছিল। বাট ইনিশিয়ালি আমি বলবো যে যেভাবে একটু কষাস ছিল, তারপরে কিন্তু সুন্দর রানটা বা পার্টনারশিপ করে একটা সুন্দর রান দাঁড় করে দিয়েছে। আমার কাছে মনে হয় যে প্লেয়ারগুলোকে দেখেছি, আমরা তো শুধু নাজমুল হোসেন শান্ত, মিরাজ ক্যাপ্টেন বা পিনাক হোসেন আফরোজিত, সাথে আরও কিছু ভালো প্লেয়ার আছে, জাকির হাসান। আপনি যদি তাদের ডিটেলস যদি দেখতে চান দেখবেন যে অনেক ভালো ভালো পারফরমেন্স আছে। যেমন জাকির হাসান, আমি জানি ব্যাটসম্যান, উইকেট কিপার, সে কিন্তু সিলেটের হয়ে ফার্স্ট ক্লাস খেলছে এবং সেখানে কিন্তু 137 নট আউট সিলেটের হয়ে ফার্স্ট ক্লাসে রান আছে এবং 2টো 50ও আছে। তার মানে হাইয়েস্ট লেভেল অফ ক্রিকেটে কিন্তু সে পারফর্ম করেছে অলরেডি। তো এইরকম বেশ কিছু ভালো ভালো পারফর্মার কিন্তু অলরেডি আছে। আমার মনে হয় যে শুধুমাত্র তাদের হয়তো হোম কন্ডিশনে খেলা একটু প্রেশার ছিল ফার্স্ট ম্যাচ। আমি হোপ যে দেখবেন পরবর্তী ম্যাচগুলোতে তারা যদি আরও এনজয় করে, প্রেশারটা যদি রিলিজ করতে পারে, আমি মনে হয় যে অনেক ভালো ক্রিকেট খেলবে। এবং আমি তাদের খেলাও দেখছি, যেমন আমি ক্যাপ্টেনের খেলা দেখেছি, মিরাজ অফ স্পিনার কাম ব্যাটসম্যান, ফ্যান্টাস্টিক। সে খুলনার হয়ে ডিভিশনের ফার্স্ট ক্লাসে খেলছে, সেখানে বেস্ট পারফরমার ছিল খুলনা ডিভিশনের জন্য। সে ভালো ব্যাটিংও করেছে এবং সে সাথে ভালো বোলিংও করেছে, খুলনাকে বেশ কিছু ম্যাচ জিতাইও দিয়েছে। তো এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে থাকে, আমার মনে হয় যে বাদবাকি অন্যজন যারা আছেন প্রত্যেকেই ভালো প্লেয়ার। তো আমার মনে হয় যে আমি মামুন ভাইয়ের সাথে বা ফাহিম ভাইয়ের সাথে একমত, এবং সবাই যেটা আশা করছে, আমি চ্যাম্পিয়নশিপ ছাড়া আমি দেখছি না কিছু, বাট এটাও ঠিক, এটা ক্রিকেট, এনজয় করতে হবে। হার জিত আছে খেলাতে, আপনি কখনো কখনো হয়তো এমন একটা ভালো টিম আচমকা একটা ম্যাচ হেরে যেতে পারে, মন খারাপ করলে হবে না, বাট অ্যাট দ্য এন্ড দেখতে হবে আমি কী ধরনের ক্রিকেট খেলছি থ্রু অফ দ্য টুর্নামেন্ট, আমি ক্রিকেটটা এনজয় করেছি কিনা, আমি মানুষকে খেলা দেখাতে পারছি কিনা। মামুন, এখন যে টিমগুলো আসছে, যে টিমগুলো আছে তাদের যে পারফরমেন্স, এখন তো অনেক টিম খেলেনি, কিন্তু ভারত কিন্তু খেলে ফেলেছে। ভারতের খেলার মানে যেটা দেখার পরে যে ভারতকে আমাদের আসলে এবার কিন্তু টপ ফেভারিটের মতো করে ধারণা করা হচ্ছে। আচ্ছা, ওই টিমের সাথে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়? আপনি তো ওই ম্যাচটা দেখেছেন। না, ইন্ডিয়ার হয়েছে কি, সবসময় আপনি দেখবেন এজ লেভেলে বা ইনফ্যাক্ট সব লেভেলেই ইন্ডিয়ান টিমের শক্তি দুর্বলতা এগুলো আমরা অনেক বেশি জানি। কারণ হচ্ছে তাদের প্রজেকশনটা অনেক বেশি, এবং যেহেতু আমাদের এই অঞ্চলের ক্রিকেট হচ্ছে স্টার স্পোর্টস এবং এই টিভি দ্বারা, মানে ইন্ডিয়ান টিভি তো আমরা দেখি, ফলে দেখবেন যে ইন্ডিয়ার একটা ছেলে কিন্তু অল্প আন্ডার-19, আন্ডার-17 ভালো করলেই তাকে নিয়ে অনেক বেশি কভারেজ হয়, এক ধরনের গ্লোবাল কভারেজ হয়। ফলে কিন্তু আমরা জানি, এবং এইসব কারণে ইন্ডিয়ান টিমের শক্তি যত না তার চেয়ে অনেক বেশি প্রচারিত এবং প্রকাশিত হয়। হয়তো তারা শক্তিশালী, কিন্তু তারা এর চেয়ে অনেক বেশি প্রকাশিত হয়। যেমন আজ থেকে 5-7 বছর পর আপনি দেখবেন এরকম, আপনি আজ থেকে 5 বছর পর কি দেখবেন জানেন, যে বাংলাদেশ যতটা শক্তিশালী তার চেয়ে অনেক বেশি প্রচারিত হচ্ছে। বিকজ আপনি এখন দেখেন, এখনই দেখবেন আপনি ভারতের বড় বড় কাগজে কিন্তু বাংলাদেশ নিয়ে 2-3টা স্টোরি থাকে, যেটা আজ থেকে 2 বছর আগে ছিল না। দ্যাটস বিকজ তারা দেখেছে বাংলাদেশের ক্রিকেট বুমিং, বাংলাদেশের ক্রিকেটের পপুলারিটি অনেক বেশি, ওইটাকে ইউজ করে তারা তাদের ভিউয়ারশিপ, তারা তাদের রিডারশিপ বাড়াতে চায়। ফলে হচ্ছে কি, এটা অন্য অনেক রকম একটা মেকানিজম আছে। তো এই জন্য ইন্ডিয়ার বিষয়ে যেটা হবে, এই জন্য ইন্ডিয়ার কথা আমি বলছি, এই কারণে বললাম যে ইন্ডিয়ার কথাটা পুরোপুরি ধরলে হবে না, মানে আপনি যতটা শুনবেন ঠিক পুরোটা বিশ্বাস করলে হবে না, আপনাকে দেখে মানে হ্যাঁ। তো এখন এই কারণে আমি কি দেখলাম, আমি যেটা মানে ইন্ডিয়ার ম্যাচটা আমি ফলো করেছি, কিউরিয়াসলি ফলো করেছি, এবং কারণ যেহেতু ধরেন তাদের এই যে ঈশান কিষান এরকম প্লেয়ার, ওদের কথা অনেক বড় স্টার হিসাবেই তারা আসলে এক ধরনের গণ্য। তো যেটা হচ্ছে, তারা কিন্তু খুব ভয়ের কিছু নেই, কিন্তু আমরা দেখেছি যে আয়ারল্যান্ডের সঙ্গে কিন্তু শুরুতে আয়ারল্যান্ড কিন্তু যথেষ্ট চাপে ফেলেছিল, খুবই চাপে ফেলেছিল, এবং সেটা হচ্ছে খুব অস্বাভাবিক না, কারণ যে কন্ডিশন ছিল, এবং আয়ারল্যান্ড আসলে ওই একটা জিনিসই পারে, ওদের হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এদের শক্তি হচ্ছে মিডিয়াম পেস, কিছু সুযোগ পেলে সুইং, কারণ ওই সুযোগটা তারা নিয়েছে। এবং মজাটা হচ্ছে, সেটা তো ইন্ডিয়াও জানতো, ইন্ডিয়ার টপ ব্যাটসম্যান, যে তাদের যারা টপ ব্যাটসম্যান হিসেবে গণ্য, তারা কিন্তু চ্যালেঞ্জটা ভালোভাবে ফেস করতে পারেন। কারণ আমি দেখেছি শুধু উইকেট শুরুতে পড়ে না, দে আর স্ট্রাগলিং, তারা কিন্তু একটা লম্বা সময় স্ট্রাগল করেছে। তারপরে যেটা হয়েছে যে আপনার আয়ারল্যান্ডে কিন্তু এই অঞ্চলে তাদের স্পিন খুব বড় শক্তি নয়, এবং যখন তারা মাঝখানে 15-20 ওভার পরে যখন স্পিন আসলো, তাদের স্পিনার অত ভালো নয়, ইন্ডিয়ানরা আদার হ্যান্ড স্পিনে তারা মানে অনেক ভালো, ন্যাচারালি ভালো, আমরাও ভালো। তো ফলে হচ্ছে কি, খুব সহজে কিন্তু রিমুভ, মানে তাদের যে প্রেশারটা ছিল, ওই প্রেশারটা তারা ওভারকাম করে ফেলেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, জাস্ট আমি এর জন্য বলছি, এটা যদি ধরুন বাংলাদেশ হতো এখানে, বা অন্য একটা দেশ হতো যার এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু ইন্ডিয়ার এই মানে ন্যাচারাল যে দুর্বলতাটা ইন্ডিয়ার মানে জনিত যে সুযোগটা পেয়েছিল, সেই চাপটা তারা ধরে রাখতে পারতো। আয়ারল্যান্ড সেটা পারেনি। কাজে ওইভাবে যদি চিন্তা করি, তাহলে আসলে ভারতকে নিয়ে
খুব মানে আমি অন্তত একটা ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে যে একদম মানে আনপ্লেবল, মানে তাদেরকে ইয়েই করা যাবে না, সেরকম ভয়ের কিছু নেই। আর বাংলাদেশকে নিয়ে প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে উল্টা সমস্যা হয়েছে বাংলাদেশে, যে ডিফেন্সিভ ছিল, সতর্ক ক্রিকেট খেলেছে আসলে বাংলাদেশ। ফার্স্ট পিচে খেলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এদিন উল্টা একটা প্রেশারে ছিল, সেটা হচ্ছে এই দলটাকে বাংলাদেশ কিন্তু গত 2 বছরে কত 11 বার হারিয়েছে মনে হয়। 11 বার যে দলকে হারিয়েছে সেই দলের সঙ্গে খেলা কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন, যে মানে এদেরকে এতবার হারালাম, এখন যদি ওয়ার্ল্ড কাপের ম্যাচটা হেরে যায়, এই জায়গাতে আনপ্রেডিক্টেবল রেজাল্ট হ্যাঁ হয়ে যেতে মানে পারে। এত কষাস ছিল যে এই দলের কাছে আমরা এতবার জিতেছি, এখন যদি এই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু এভরিথিং উইল বি শেটার্ড। যেটা 2006 হয়েছিল। হ্যাঁ 2006 হয়েছিল, আমরা যে ইংল্যান্ডের সাথে- ইংল্যান্ডের সঙ্গে যে 7 বার 8 বার জিতে ইংল্যান্ডের সঙ্গে হেরে গিয়েছিলাম। তো ওইটা হলে হতো কি, দেখেন বাংলাদেশ তখন হতো কি, আমরা হতো তখন আমরা অনেক স্ট্রঙ্গার অপোনেন্ট পেতাম ইয়েতে, এবং সাউথ আফ্রিকার সঙ্গে হারলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়তো হতো না, এবং তখন অনেক স্ট্রং অপোনেন্ট পেতাম, এবং তখন খুব সম্ভবত ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোয়ার্টার ফাইনালটা হয়ে যেত খুব সম্ভবত, ইন্ডিয়া ওই গ্রুপ চ্যাম্পিয়ন হলে। ফলে কি ওই প্রেশারটুকু ছিল। কাজেই আমার কাছে কিন্তু মনে হয় যে প্রথম ম্যাচ হিসাবে, এবং বাংলাদেশ যেভাবে মনে করেন যে কষাস ক্রিকেট খেলে জিনিসটাকে যেভাবে অ্যাবজর্ব করেছে, সাউথ আফ্রিকার নাম ছিল বর্তমান চ্যাম্পিয়ন, যতই জিতি মানে দুই ধরনের প্রেশার ছিল। এক ধরনের প্রেশার হচ্ছে তারা বর্তমান চ্যাম্পিয়ন, সেই মানে ইনফিরিয়রিটি জনিত প্রেশার, আরেকটা ছিল ওদেরকে আমরা 11 বার হারিয়েছি, সেটা হচ্ছে এক ধরনের সুপিরিয়রিটি জনিত প্রেশার। ফলে এই ডাবল প্রেশার নিয়ে খেলা কিন্তু ওই সময় কি দলগুলো ডাবল মাইন্ডেড হয়ে যায়, যে ইজিলি নিব না, আর একটু বেশি কষাস এবং থাকবে, ফেভারিট হিসেবে খেলাটা একটু ডিফিকাল্ট এজ ওয়েল এজ নিজের মাঠে খেলা, এবং তারা জানে যে টিভিতে দেখাচ্ছে। আমি মনে করি যে এটা একটা ছোট্ট জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের এই প্লেয়ারদের খেলা কিন্তু কখনো লাইভ আগে টিভিতে দেখানো হয়নি। সো তাদের প্রথম খেলা লাইভ টিভিতে দেখানো হচ্ছে, সবাই তাদেরকে দেখছে, ফলে এই কারণে কিন্তু একটু গোলমাল হওয়ার চান্স ছিল। ফলে আমি মনে করি যে আমি বাই দিতে চাই এই কারণে, যে ডিফেন্সিভ হলেও যেহেতু তারা তাদের কাজটা প্রপারলি করেছে, ফলে তারা পয়েন্ট পাবে। আর এট দ্য আদার সাইড ইন্ডিয়াকে যেহেতু আমাদের কথা উঠছে, আমি ইন্ডিয়ার প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়া মানে ঠিক অনেক ভালো দল, অনেক শক্তিশালী দল, এবং তাদের টপ ব্যাটসম্যানের রান না পাওয়ার পরেও কিন্তু তারা যে আমরা কামব্যাক করে এই আমরা কত রান করেছে 260 প্লাস রান করেছে, ফলে এটা কিন্তু তাদের স্ট্রেংথ আবার প্রমাণ করে, অন্য স্ট্রেংথ প্রমাণ করে। তো যা বলা হবে সেই চাপটুকু কখনো নেওয়া যাবে না, কারণ ইন্ডিয়ার সঙ্গে প্রচারণাটা অনেক বেশি হবে, অত প্রচারণায় আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি যদি এক লাইন অ্যাড করি, আমার মনে হয় আমরা যেমন চাই না যে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া আমাদের সামনাসামনি হোক, ইন্ডিয়াও কিন্তু চায় না কোয়ার্টার ফাইনালে ওরা বাংলাদেশের সামনাসামনি হোক। আচ্ছা, এবার একটু ফাইনাল এটাই এখন আমাদের অর্জন আসলে। আমি যদি বলি ইয়াতে আসি, সামনেই কিন্তু এর পরপরই কিন্তু আমাদের ন্যাশনাল টিম সরাসরি ইয়াতে ঢুকছে। একটা হলো এশিয়া কাপ, তারপরে কিন্তু ওয়ার্ল্ড টি20। তো এই দুইটা মানে পরপর দুইটা জায়গায়, এবং আমাদের টিম মনে সম্ভবত খুলনাতে প্র্যাকটিসও করছে। হ্যাঁ, সেই জায়গায় আপনার কি মনে হচ্ছে টি20 নিয়ে, আমাদের ন্যাশনাল টিম নিয়ে? টি20 নিয়ে আমাদের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা উই আর নট সার্টেন অ্যাবাউট আওয়ার স্ট্রেংথ অ্যাকচুয়ালি টি20তে। টি20 খেলার মতো প্লেয়ার আমাদের যথেষ্ট আছে আমাদের দলে। ইন্ডিভিজুয়ালি যদি আপনি চুজ করেন, পিক করেন, আপনি দেখবেন যে হ্যাঁ 11 জন প্লেয়ার পাওয়া যাচ্ছে যারা টি20 ভালো খেলতে পারে। বাট অ্যাজ এ টিম, অ্যাজ এ হোল, ওরা এখনও ওইভাবে ইন্টারন্যাশনালি পারফর্ম করেনি কনসিস্টেন্টলি। তো যেটা ওয়ানডেতে আমরা মোটামুটি অর্জন করেছি, সেই জিনিসটা টি20 এখন আমরা অর্জন করতে পারিনি। তো ওইটুকু একটু গ্যাপ আমাদের রয়ে গেছে, এবং আমার মনে হয় সেটাকে সামনে রেখেই এখন ক্যাম্প হচ্ছে, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। এশিয়া কাপটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এশিয়া কাপটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে আমাদের টিমটাকে তৈরি করতে হবে, টিমের মোরাল বলি, টিমের মেন্টালিটি বলি, ওখানে এটাকে তৈরি করতে হবে, এবং ওটা নিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপে যেতে হবে। আমার ধারণা যে এখানে আই এম নট শিওর যে আমরা কতদূর যেতে পারবো, তবে আমার এই মুহূর্তে আমাদের দলের যে অবস্থা, তার চাইতে ভালো একটা দল গঠন করা সম্ভব এখন, যে প্রক্রিয়া এখন দলটা চলছে। পাইলট, না আমি বলবো যে ফ্যান্টাস্টিক, আমাদের যে খুলনা যে প্রোগ্রাম চলছে খুবই ভালো। বাট আমি একটাতে একটু দ্বিমত করবো, যেটা হচ্ছে যে আমাদের আসলে খেলার সিজনটা খুব একটা বড় না। আমাদের ধরেন ক্রিকেট সিজন আছে, যেটা হয়তো দেখা গেলো যে অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়ে যায়, হয়তো দেখা গেলো যে ম্যাক্সিমাম মে মাস পর্যন্ত খেলাটা যায়। তো এর মধ্যে দেখেন আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প করার জন্য, আপনি যদি দেখেন ন্যাশনাল টিমের প্লেয়ার বলতে গেলে টি20তে আমরা যতদূর জানি হাতে কোনো 10 জন প্লেয়ার কিন্তু কনফার্ম। আমি যতদূর ধারণা, উপরে সৌম্য সরকার বলেন, তামিম বলেন, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সরকার, এই ধরনের ম্যাক্সিমাম কিন্তু 10টা প্লেয়ার কনফার্ম। এই 4টা প্লেয়ারের জন্য আপনি 25 জনকে নিয়ে ট্রেনিং ক্যাম্প করাটা আসলে এই সিজনে আমার মনে হয় যে অযৌক্তিক। আমার কাছে মনে হয় যে আপনি অফ সিজনে ট্রেনিং ক্যাম্প করতে পারবেন, যে না 4 মাস পরে আরো কিছু প্লেয়ারকে নিয়ে আমি রেডি করে রাখি। তার চেয়ে বরঞ্চ বেটার হতো যে 1 মাস যে বিসিএল খেলা হচ্ছিল ফার্স্ট ক্লাস, এইখানে যদি খেলতো এই প্লেয়াররা, যে প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে খেলছে না এই মুহূর্তে, তারা যদি এখানে খেলতো, তারা যদি 2-3 সেঞ্চুরি করতো বা ভালো ভালো পারফর্ম করতো, তাহলে আপনি কিন্তু রেডি প্লেয়ার পেতেন, যে না ঠিক আছে এই প্লেয়ারটা রেডি আছে, আমি এখানে নিয়ে খেলা দিই।
দিই। তো আমার কাছে মনে হয় যে 25 জন প্লেয়ারের জন্য শুধুমাত্র একটা বাংলাদেশ টিম তৈরি করার জন্য আপনি পুরো একটা মাস অন্যান্য সেকেন্ড গ্রেড যে প্লেয়ারগুলো এখান থেকে এসে বাংলাদেশ খেলবে সেই খেলাটাই আপনি বন্ধ। তো সেই প্রিপারেশনটা আমার কাছে মনে হয় যে ভালো, ন্যাশনাল টিমের জন্য সব কিছু, কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আমি তো ওই প্ল্যাটফর্মটার জন্য তো আমার তৈরি করে রাখতে হবে। তো ওই জায়গাতে আমি একটু এখনো দ্বিমত যে আসলে এই ট্রেনিং ক্যাম্পটা অবশ্যই ভালো, ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হবো, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবো, কিন্তু তার মানে এই না যে অন্য প্লেয়ারের স্ট্যান্ডার্ড আমি নামে দিব। যেটা বললো মামুন, না, আমি এখানে পাইলট ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। মানে আমি মনে করি না যে এটা ক্যাম্প করার জন্য আসলে কোনো টুর্নামেন্ট বন্ধ রাখা উচিত, কখনোই আসলে কোনো টুর্নামেন্ট। যেমন বলছে যে 25 জন, সে আমি যখন বুঝতেই পাচ্ছি যে আমার 10 জন বা 9 জন তো আমার এখানে এমনি দাঁড়ায় আছে, তার সঙ্গে আমি তার প্যারালাল অল্টারনেট গুলাই তো এইখানে ধরুন 4টা প্লেয়ারের জন্য আমি বাদ বাকি যে 15-16 জন প্লেয়ারকে নিয়ে এখানে ট্রেনিং করাচ্ছি, ওই 15-16 জন কি বাংলাদেশ টিমে খেলবে এশিয়া কাপে? এই 15-16 জন কি ওয়ার্ল্ড কাপে খেলবে? এর কোনো নিশ্চয়তা আছে? এবং অনেক প্লেয়ার আছে যারা এই 6 মাসের মধ্যে বাংলাদেশ টিমে খেলবে না, কিন্তু তারাও জানে যে আমি আসছি এখানে জাস্ট বাংলাদেশ টিমকে একটু হেল্প করার জন্য। কিন্তু তাদের ওই হেল্পের চেয়ে বরঞ্চ সে যদি ম্যাচ খেলতো, সেই কনফিডেন্স বিল্ড আপ করতে এবং সেই বাংলাদেশ টিমের জন্য একটা সুন্দর একটা পারফর্ম করে দেখাতে পারতো, দেখতে পারতো। আমি এখানে যেটা বলি, আমার কাছে আসলে এই মানে এই আমার এইখানে দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। আমি সবসময় মনে করি যে ন্যাশনাল টিম খেলবে, ন্যাশনাল টিমের খেলা আমরা সবাই দেখি, ন্যাশনাল টিম গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আসলে একমাত্র বিষয় না। একটা দেশের ক্রিকেট, তার ক্রিকেট কাঠামো, তার ক্রিকেট কালচার একমাত্র বিষয় হওয়া উচিত না, এবং একমাত্র বিষয়ে জেতাও হওয়া উচিত না। আমাদের এখন ক্রিকেটের মূল প্রবলেমটা হচ্ছে আমরা দল বলতে একটা দলই বুঝি সবাই, ন্যাশনাল টিম। এই যেখানে আন্ডার-19 লোক যায় না, আমরা দল বলতে বুঝি হচ্ছে ন্যাশনাল টিম, আর রেজাল্ট বলতে বুঝি জেতা। কিন্তু আসলে যে কোনো খেলার বেসিক যে স্পিরিট এবং পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট আমাদের 1 নম্বর খেলা, সেই ক্রিকেট আমরা সবাই দেখবো, অনেক ক্রিকেটার তৈরি হবে, তারা খেলবে, ন্যাশনাল টিম দেখে এক দলের লোক আনন্দ পাবে, স্থানীয় লিগ হবে সেটা দেখে স্থানীয় লোকজন এক ধরনের আনন্দ পাবে। এরকম কিন্তু খেলার যে বেসিক জায়গাটা, সেটা হচ্ছে জেতারও আনন্দ আছে, খেলারও আনন্দ আছে, খেলা দেখারও আনন্দ আছে। আমাদের পুরো আনন্দটা আমরা নিয়ে গেছি দল, বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল জেতা। কিচ্ছু পারবে না। আপনি দেখেন আমাদের ঢাকা লিগ, এখন ঢাকা লিগে 500-1000 লোক হয় না, কারণ সবকিছু হচ্ছে আমরা এর মধ্যে জাতীয়তা, দেশপ্রেম সবকিছু মিলে এমন একটা গুবলেট বানিয়ে ফেলেছি, এর মধ্যে ক্রিকেটটা মিসিং, ক্রিকেট এবং স্পোর্টিং এন্টারটেনমেন্ট মিসিং হয়। এবং এই কারণেই কিন্তু দেখেন এটার এক্সট্রিম রূপ কিন্তু এটা, যে ন্যাশনাল টিম এত গুরুত্বপূর্ণ, এটাতে কিন্তু আপনি জনমানসে খুব বেশি প্রতিক্রিয়া দেখবেন না। আমরা যে বরং সমালোচনা করছি, এতেই কিন্তু অনেকে আমাদের উপর ক্ষুব্ধ হচ্ছে যে না, ন্যাশনাল টিমই তো গুরুত্বপূর্ণ, ন্যাশনাল টিমে খেলাই হওয়া উচিত। কিন্তু দেখেন আপনি ন্যাশনাল টিমের প্রযোজন নিয়ে করলেন, কিন্তু এই যে 1 মাস খেলা হলো না, আমাদের ক্রিকেট সিজন ছোট, এর ফলে এমন হতে পারতো ওইখানে কিন্তু আমাদের আপকামিং 2টা প্লেয়ার 2টা সেঞ্চুরি করতে পারতো। এবং যদি আপনি এটা সাকসেসফুল হয়, আমি ফেলার হবে না, আমি ধরি সাকসেসফুল কি হবে, এরপর আপনি যে ন্যাশনাল টিমের ক্যাম্পের জন্য 3 মাস লিগ বন্ধ রাখবেন, লিগ হবে না। লিগ যদি না হয়, তাহলে যে ছেলেটাকে কেউ চেনে না, সে কিভাবে আসবে? না, এটা হয় না। এবং আপনি তাদের ইনফ্রাস্ট্রাকচারের কোনো জিনিসে পরিবর্তন না। এই যে আমরা পাইপলাইনের কথা বলি, পাইপলাইন জিনিসটা কি? পাইপলাইন তো আপনি মনে করেন যে একটা ছেলে নিজের আনন্দে খেলবে, এমন না যে আমরা জন্মের পর জোর করে সবাইকে নিয়ে আসতে কমিউনিস্ট কান্ট্রিগুলোর মধ্যে খেলো। সে কিন্তু নিজের আনন্দে, ফ্যামিলির আনন্দে খেলতে আসছে, এসে কিন্তু একটা লেভেলে সে পার হয়ে আসার পর কিন্তু সে আমাদের চোখে পড়ে। এখন আপনি যদি এই রকম খেলার টুর্নামেন্ট যদি বন্ধ করেন, তাহলে কিন্তু ওই লাইনটা কমতে থাকবে, আপনি টেরও পাবেন না, কমতে থাকবে। এবং এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ফলে আলটিমেটলি ন্যাশনাল, ধরেন পৃথিবীর অনেক দেশে, মানে আমি ইংল্যান্ডের উদাহরণ দিই, ইংল্যান্ডে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ হয় সারা বছর, আমি ফুটবল লিগের কথা বলছি। আপনি দেখবেন টপ টিমগুলোতে কোনো ওদের ইংল্যান্ডে কোনো প্লেয়ারই নাই, তাহলে তো ওদের সব বন্ধ করে দেওয়া উচিত। এবং এগুলো কেউ ভাবেও না। এই যে ব্রাজিল, আর্জেন্টিনার প্লেয়াররা বিভিন্ন দেশে খেলে, তারা ন্যাশনাল টিমে এসে খেলে। আর আমি বলছি যে বিষয়টা হচ্ছে, কারণ এখন তাহলে কি হবে, তারা মনে করে যে আমাদের যে লিগটা হচ্ছে, সেই লিগটা আমাদের লোকদের এন্টারটেইন করে, প্রতিশোধ এন্টারটেইন হই, এবং এইটার ফলে এখান থেকে যারা ভালো তারা খেলে ন্যাশনাল টিমে আসবে, সেটা মেইন করা উচিত না। যাই হোক, ক্রিকেটের একটু দৃষ্টিভঙ্গিটা আলাদা, ক্রিকেট যেহেতু ইন্টারন্যাশনাল গেম বেস খেলা, ফলে জিনিসটা অন্যরকম হবে। আমি বলছি কতটা অন্যরকম হবে, তাহলে তো মনে করেন যে সব কিছু বাদ দিয়ে যে 20 প্রয়োজনে তাদের নিয়ে সারা বছর প্র্যাকটিস করি, তাদের নিয়ে খেলি, বিষয়টা তো এরকম হবে না। এবং তাদের জন্য, তাদের স্বার্থে প্লেয়ারও তো আপনি পাবেন না, প্লেয়ার আসবে তো ওখান থেকে। ওইটাই বলছি যে জিনিসটা হচ্ছে কি, ধরুন আমি ভয় পাই, আমি কিন্তু ফেলারের ভয় পাই না, আমি ভয় পাই মনে করেন যে এই ক্যাম্পের পর আমরা টি-20 একটু ভালো করলাম, ধরেন যে আমরা একটু ভালো করলাম, তাহলে কি হবে জানেন, এরপরে করা হবে সবই বন্ধ করে দেওয়া হবে। কারণ আপনি এটা হইতেই পারে না। কিন্তু আপনি আপনার ডোমেস্টিক ক্রিকেট, আপনার একটা ক্যালেন্ডার, এটা না কোনোভাবে বন্ধ হচ্ছে না, অনেকগুলো কারণে। দলের জন্য আমি তো বললাম যে আলটিমেটলি দলের জন্য লাভজনক হবে না, কারণ এটা আমাদের পাইপলাইন, আমাদের ধারা একটা কুপ্রভাব ফেলবে। দ্বিতীয় হচ্ছে আমাদের নেক্সট গ্রেড অফ প্লেয়ার্স, তারা খেলার সুযোগ পাচ্ছে না। তৃতীয় হচ্ছে এই প্লেয়াররা ম্যাচ খেললে যে কোনো কিছু, কিন্তু প্র্যাকটিসে যে ম্যাচ খেলা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ফাহিম ভাই তো কোচ আছেন, তিনি নিশ্চয়ই আরো এই বিষয়ে ভালো জানেন। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে কোনো জায়গায় প্র্যাকটিসের চেয়ে কখনো ম্যাচ বাদ, মানে টুর্নামেন্ট খেলা বাদ দিয়ে প্র্যাকটিস করা, আমি আসলে কখনোই মনে করি না যে এটা বলেন। আমি শুধু একটু মামুন যে ইয়েটা করেছে, তার যে অ্যানালাইসিসটা হচ্ছে যে আপনি বেসিক জায়গাগুলোকে বন্ধ রেখে, যেমন আপনার খেলা আপনি প্র্যাকটিস করছেন, আপনার প্র্যাকটিসের মতো করেন, আপনার ইনফ্রাস্ট্রাকচারে যে লিগটা আছে সেই লিগটা আপনি খেলতে দেন, ঠিক আছে। আপনি ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে ইয়ে করছেন, মুভিং করছেন, ঠিক আছে, পাশাপাশি গ্রুমিং আপ তো ওরাও,
তো সেই জায়গায় কেন বন্ধ থাকছে আমাদের এটা? আমার মনে হয় এখন আমাদের বোর্ডের প্রাধান্য হচ্ছে এই টিমটা ভালো পারফরমেন্স করার ব্যাপারে একটা ব্যাপার আছে, এবং সেদিকে দৃষ্টি রেখে এই মুহূর্তে যে জিনিসটা দরকার যে এদেরকে টি-20 ম্যাচ খেলানোর বোধহয় একটু দরকার, যেটা আমার মনে হয় কোচের ধারণা যে এদেরকে টি-20-র মধ্যে রাখা দরকার, টি-20 ট্রেনিং এবং টি-20 ম্যাচ খেলানোর জন্য। এখন 1 মাস ট্রেনিংয়ের মধ্যে শুধু ট্রেনিং হবে না, এখান থেকে ম্যাচও হবে কিন্তু। এবং যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা এবং প্রবাবল টিম এরা মিলে হয়তো কিছু ম্যাচ খেলবে, যাতে ওদের অ্যাক্লিমেটেশনটা হবে, অ্যাডাপ্টেশন যেটা দরকার টিমের জন্য সেটা হবে। হ্যাঁ, এতে কিছু ক্ষতিও হবে, যেটা আলাপ করলেন, কিছু ক্ষতিও হবে, কিন্তু আবার ওদিক দিয়ে কিন্তু একটা বেনিফিট আছে। তো এখানে একটা ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার ব্যাপার আছে যে আমাদের জাতীয় দলকে, যেহেতু আমরা জানি আমাদের জাতীয় দলটা অতটা স্ট্রং একটা দল না টি-20-তে বিশেষ করে, সেক্ষেত্রে আমরা এটাকে কত দ্রুত একটু উপরে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে হয়তো এখানে কিছু কিছু ডিসিশনকে আমরা ইয়েসও বলতে পারি, কারণ এটা হচ্ছে ভেরি ক্রিটিক্যাল ডিসিশন। আমরা যদি কাউকে না নিয়ে শুধু 15 জন বা 20 জনকে নিয়ে ট্রেনিং করি, সেখানে আমরা হয়তো একটা কিছু অর্জন করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে অর্জনটা হয়তো সম্পূর্ণ হবে না, অর্জনটা কিছুটা ইনকমপ্লিট থেকে যাবে, আমরা যতটুকু করতে পারতাম সেটুকু হয়তো করতে পারবো না। সেক্ষেত্রে এটা যুক্তিসঙ্গত আমি বলবো যে সবাইকে নিয়ে সেটা করা। বাট অফকোর্স ওনাদের সাথে আমি একমত একদিক দিয়ে, যেতে হ্যাঁ ওটা কিছুটা বাধাগ্রস্ত হলো, অনেকগুলো প্লেয়ার তাদের খেলাটা খেলতে পারছে না, তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ওদিকে, কিন্তু দুটা হিসাব কিতাব করে আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। আমার মনে হয় আমরা সবার উপরে ছেড়ে দিতে পারি যে আচ্ছা পাইলট, আমাদের টি-20 টিমটা যারা এখন খেলছে পারে, আপনার কি মনে হচ্ছে ম্যাচুরিটির দিকে যাচ্ছে, না আপনার কাছে মনে হচ্ছে না এক জায়গায় আটকে আছে? না, অবশ্যই ইমপ্রুভমেন্ট তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে, এবং সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট আমি বলবো যে বিপিএল এর মতো এরকম হাই ভোল্টেজ গেমটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। যদি দেখেন আমরা তো টি-20 খেলছি, আমি জানি না হয়তো মামুন ভাই বা ফাহিম ভাই এক হবেন কিনা, বাট আমরা যতই নিজেরা খেলি না কেন, বাট যখন আপনি ফরেন প্লেয়ার আসে, ডিফারেন্ট কাইন্ড অফ বোলার, ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাটসম্যান আছে, তাদের সাথে কিন্তু এটা, এবং এক্সট্রা প্রেশার, মিডিয়া প্রেশার, মানে টিমের প্রেশার, এই যে প্রেশারটা নিচ্ছি, এবং ওইখানেই কিন্তু আমাকে পারফর্ম করতে হবে। যেমন ধরেন সৌম্য সরকার যে টিমে খেলছে বা সাকিব যে টিমে খেলছে, তার এক্সট্রা একটা আলাদা প্রেশার আছে, ওই টিমে পারফর্ম করতেই হবে। এই প্রেশারটার সাথে তাকে ইনভলভ করে আরও যেন আমাকে আরও ভালো কিছু করতে হবে। আর আমি শুধুমাত্র এইগুলো আমাদের ইমপ্রুভ করবে, আমি মনে করি যে বিপিএল এর মতো এই ধরনের কনসেপ্টগুলো যদি হয় অবশ্যই ইমপ্রুভ করবে। বাট আমি যদি সিস্টেমে যদি থাকে, শুধু ফাহিম ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো যে ধরেন আমরা বিগত দিনগুলো যখন আমার এক্সপিরিয়েন্স বলে, আমি যখন বাংলাদেশ টিমে যখন খেলছি, তখন আমরা নিজেরা এরকম পজিশনের মধ্যে ক্যাম্পে হয়ে আমাদের নিজের মধ্যে সবুজ দল লাল দল পাঠভাগ করে খেলা হয়েছে। তো তখন কিন্তু যারা কনফার্ম প্লেয়ার তারা কিন্তু মোটামুটি একটু অত রিস্ক নিত না, জানা যে আমি তো কনফার্ম আছি খেলবো, জাস্ট আমার নিজের একটা মেনটেন করার জন্য। আমি শুধু একটু এখানে যদি একটু অন্য স্টাইলে যেতাম, যদি দেখা গেল যে বাংলাদেশ টিম ভার্সেস বিপিএল, রেস্ট অফ বিপিএল টিম, পাঁচটা টি-20 খেলতাম, অর্থাৎ 3টা টি-20 খেলতাম, তাহলে মোর ভোল্টেজ, হাই ভোল্টেজ গেম হতো যে না এদের সাথে আমার খেলতেই হবে, এদের সাথে জিততেই হবে। তো তখন কিন্তু আরো বেশি হতো, মানে বিপিএল এর বেস্ট যে বিপিএল এর 11 জন তাদেরকে নিয়ে বাংলাদেশের সাথে খেলা, তাহলে আরো জিনিসটা কম্পিটিটর হতো, আমার মনে হয় যে আরো কম্পিটিশনটা বেশি বাড়তো। যেটা বলেছেন না, এটা টি-20 বিষয় কি, টি-20 বিষয়ে একটা কথাই আছে, সেটা হচ্ছে টি-20 খেলাটা যেহেতু নতুন এবং টি-20 সায়েন্সটা আসলে এখনো ওইভাবে ডেভেলপ করে না, এটা নিয়ে কিন্তু নানা রকম মানে ট্রায়াল এন্ড এরর বেসের মধ্যে দিয়ে এগোচ্ছে যে এই খেলাটার জন্য আইডিয়াল উপায় কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ধরা হয় যে টি-20 প্র্যাকটিসের একমাত্র উপায়, আদর্শ উপায় হচ্ছে টি-20 ম্যাচ খেলা। মানে টি-20 আসলে ঠিক প্র্যাকটিস করে, মানে ধরেন যে আমরা কি হয়, ধরেন যে নেটে স্বাভাবিকভাবে কিন্তু ব্যাটসম্যানের আমরা টেকনিক দেখি, মানে প্রথম টেকনিকটা শোধরানোর চেষ্টা করি। টি-20 কিন্তু ইটস নট অ্যাবাউট টেকনিক, ইটস অ্যাবাউট ইম্প্রোভাইজেশন, যেটা কেন সম্ভব না। ফলে টি-20 আপনি যখন ক্যাম্প করবেন এবং প্র্যাকটিস করাবেন, ঠিক যেটা আপনার প্র্যাকটিস করা উচিত না, মানে আমি বলছি বেসিক জায়গা থেকে আর কি, যেটা আপনার করা উচিত না টি-20 আপনার সেটাই করতে হবে। ফলে টি-20 প্র্যাকটিসের উপায় হচ্ছে ম্যাচ খেলা, কারণ ম্যাচ খেলে তখন আপনি ইম্প্রোভাইজ করতে পারবেন, আপনার স্কোর বোর্ডের সঙ্গে আপনার লড়াই করতে, মানে স্কোর বোর্ডের সঙ্গে আপনার করতে হবে, কি বলে, সমান্তরাল চলতে হবে। ফলে এই কারণে আমার মনে হয় যে ক্যাম্প করে যে যতটা হবে, এই কারণে আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি বেনিফিটটা এখান থেকে আমরা পাবো। তো এইটা একটা বিষয়। তো পাইলট ভাই যেটা বললেন যে টি-20 জায়গা থেকে যে ম্যাচ খেলা খুব জরুরি আসলে, ফলে যদি এরকম ম্যাচের আয়োজন করা যেত, এটা হয়তো ভালো হতো। ক্যাম্পও চললো, কিন্তু ক্যাম্পের পাশাপাশি 2 দিন পর ম্যাচ হলো, তাহলে আমরা জিনিসটা আরো ফ্রুটফুল হতো বলে আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস কি, ধরেন যে এই টি-20 আমি জানি না যে এইভাবে বাংলাদেশ দলের কিভাবে হবে, কারণ বাংলাদেশের বিষয়টা কি, টি-20 জন্য বেসিক কিছু দল কিন্তু ন্যাচারাল কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন ধরেন ইন্ডিয়াতে এই যে আইপিএল হলো, তাতে কিন্তু ইন্ডিয়া যত না প্লেয়ার পেয়েছে তার চেয়ে অনেক বেশি প্লেয়ার পেয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। আইপিএল খেলে গেলে কিন্তু ওদের হচ্ছে মেইন মানে হিটিং ব্যাটসম্যান যারা কিন্তু আইপিএল খেলে তৈরি হয়েছে, এই ফিঞ্চ বলেন, ম্যাক্সওয়েল বলেন, ইত্যাদি। কারণ হচ্ছে কিছু ন্যাচারাল ব্যাপার হচ্ছে কি যে আপনার মনে করেন স্ট্রেংথ, পাওয়ার, দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট থিং। এটা আপনার যেভাবে দেখি না কেন, কারো মিসকিউট শটও 6 হয়ে যাচ্ছে, কারো হচ্ছে না, এটা একটা বিষয়। সেই জায়গাতে কিন্তু আমরা
পিছিয়ে আছি। সেই জায়গাতে ধরেন যে এখানে টেকনিকের চেয়ে পাওয়ার এবং ইম্প্রোভাইজেশন মোর ইম্পর্টেন্ট। ফলে পাওয়ারের জায়গাতে আমাদের একটু ঘাটতি আছে, সেটা কি করতে পারি আমরা, ইম্প্রোভাইজেশন দিয়ে আমরা এটা কভার করতে পারি, সেটা আমরা চেষ্টাও চলছে, অন্যান্য দেশগুলো করছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের টি-20 ভালো করতে হলে আমাদের টি-20 স্পেশালিস্ট কিছু প্লেয়ারকে আমাদের পিক করার এবং তৈরি করার চেষ্টা করতে হবে। ঠিক ন্যাশনাল আমাদের ফ্রেমের মধ্যে আছে যারা এই ফর্মেটে, যারা আমরা কিভাবে পিক করি, আমরা কিন্তু মূলত ওয়ান ডেতে যারা ভালো খেলে তাদের কিন্তু আমরা আমাদের টি-20 টিমটা কিন্তু অলমোস্ট ওয়ান ডে টিম, খুব বেশি চেঞ্জ। অন্যান্য দলে দেখবেন যে 4টা 5টা 6টা চেঞ্জ আছে। ফলে আমরা যেহেতু আমাদের ক্রিকেট কাঠামোটা ওয়ান ডে ভিত্তিক, খেলাগুলো ওয়ান ডে ভিত্তিক, তার ভিত্তিতে আমাদের ন্যাশনাল টিম হয়, তার ভিত্তিতে আমাদের টি-20 টিম হচ্ছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এতে কাজ হচ্ছে না, ফলে টি-20 জন্য স্পেশাল কিছু প্লেয়ার তৈরি চিন্তা করা, কিছু ওয়াইল্ড চিন্তা করা। ওয়াইল্ড চিন্তা মনে করেন যে একজন হয়তো ভালো হিট করতে পারে, ঠিক মানে যেহেতু খুব বেশি পাওয়ার হয়তো ভালো, তাকে ক্যাম্পে নিয়ে মানে চেষ্টা করা। আমি বলছি যে এতে হবে নট নেসেসারিলি। আমরা এই সিলেকশনে এরকম কিছু দেখেছিও, কিন্তু এই সিলেকশনে কিছু আছে, হ্যাঁ না কিছু কিছু আছে নিশ্চয়ই, এর মধ্যে কিছু কিছু আমি বলছি যে আমি ঠিক এই টুর্নামেন্টের কথা বলছি না, আমি বলছি আমাদের টি-20 ইন জেনারেল টি-20 টিম তৈরির জন্য এরকম আমরা করতে পারি। অফ সিজনে এরকম 10 জন ভালো হিট করতে পারে, আমরা হয়তো চিন্তাই করলাম যে এবার আমরা দেখবো যে কারা জোরে মারতে পারে, পাওয়ার হিটিং কারা হয়তো, বা কারা ইম্প্রোভাইজ করতে, এরকম 10 জন 20 জন নিয়ে একটা ক্যাম্প করলাম অফ সিজনে। ফলে আমরা 3-4টা প্লেয়ার তৈরি করতে পারি। আদারওয়াইজ আমি আপনাকে একটা কথা বলি, আমাদের যে সিস্টেমে আগায় আমাদের টি-20 টিম মোর অর লেস ওয়ান ডে টিম, ওয়ান ডে চিন্তা থেকেই হয়, ওয়ান ডে কাঠামো থেকেই হয়। ফলে আমি কিন্তু এর মধ্যে খুব ড্রামাটিক কিছু দ্রুত চেঞ্জ হওয়ার মতো খুব বেশি কিছু আসলে আমি দেখতে পাই না। বাট আমি একটা দানিশ ভাই একটার মতো বলবো, টি-20 আমরা টি-20 যতই ম্যাচ খেলে কেন, বাট আমি মনে করি যে 4 ডে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট টি-20 প্লেয়ারের জন্য। কারণটা কি, আপনি যখন টি-20 ম্যাচ খেলছেন তখন কিন্তু হয়তো একটা বোলার 4 ওভার বল করছে ম্যাক্সিমাম, 5 দিন পরে একটা 4 ওভার বল করছে, কিন্তু একটা বোলার যখন 4 ডে ম্যাচ খেলছে সে দেখা গেলো যে 1 নাগারে 20 ওভার বা 25 ওভারে 4 দিন বল করছে, অ্যাকুরেসিটা অনেক বাড়ে। এবং ব্যাটসম্যান দেখা গেলো যে 150-200 বল খেলছে, তার ওই মাঠে থাকার উইকেটে স্কিলটা ডেভেলপ করছে এবং সে তার কনফিডেন্সটা পায় যে না আমি টি-20 একটা সেঞ্চুরি করতে পারবো। বা আমি যখন বড় বড় ইনিংস খেলবো তখন আপনার কাছে ওই 20 রান 30 রান টি-20 তেমন ভালো লাগবে না, মনে হবে যে আরো বড় ইনিংস খেলি। এই শেষ একটা কথা আমি বলি, এই যে আমরা এত কথা বললাম টি-20, শেষ পর্যন্ত পাইলট ভাই এই কথার সঙ্গে একমত যে শেষ পর্যন্ত হচ্ছে বেসিক ক্রিকেট, এবং বেসিক ক্রিকেট হচ্ছে লঙ্গার ভার্সন ক্রিকেট। ফলে ওইটা বাদ দিয়ে আমরা যখন 2014 বিশ্বকাপে আমরা টি-20 অনেক খেলেছি, আমরা কিন্তু রেজাল্ট ভালো করতে পারিনি। আবার দেখেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট খেলে যাচ্ছে, তারা তো টি-20 ওয়ার্ল্ড কাপ সবাই খেলছে, তারা কিন্তু টি-20 তো তাদের ওয়ার্ল্ড কাপ তাদের স্টেক আরো বেশি, কারণ তারা চ্যাম্পিয়ন হতে চায়। কিন্তু তারা কিন্তু কেউ কিন্তু টি-20 এর জন্য আলাদা করে না। আমরা কিন্তু ওয়ান ডে বাদ দিয়ে টি-20, আমরা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি করি ট্রেডিশনের মধ্যে থাকি থেকে টি-20 এর গুরুত্ব দেই। ফলে হয় করতে হবে একদম ওয়াইল্ড একটা চেষ্টা করতে হবে, অথবা আমাদের বেসিক ঠিক রেখে করতে হবে। তো শেষ কথা, যত কিছু হোক লঙ্গার ভার্সন বেসিক ক্রিকেট এইটা আসলে ভুলে গেল। একটা বাক্যে বলেন ফাইম ভাই, যা বললো না এটা দ্বিমত নেই যে খেলা শিখতে গেলে লঙ্গ ভার্সন ক্রিকেট খেলতে হবে, স্কিল ডেভেলপ করতে গেলে স্কিল লাগবে, হাই লেভেলে খেলতে গেলে আপনি ফিজিক্যালি স্ট্রং হন না হন, আপনার অন্য কিছু থাকবে না থাকুক, স্কিল লাগবেই, এবং স্কিল ডেভেলপের জন্য লঙ্গ ভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট এই মুহূর্তে আমরা কিছুটা আলাপ করেছি যে ক্যাম্পটা চলছে খুলনায়, আমার মনে হয় সামনের ওয়ার্ল্ড কাপটাকে সামনে রেখে এটা চলছে, যেখানে আমাদের টি-20 ম্যাচ খেলা দরকার, সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই মুহূর্তে, এবং কোচেরও সেটাই বোধহয় চিন্তাভাবনা, এবং সেটাকে মাথায় রেখে এটা কাজটা হচ্ছে। আমার মনে হয় এটা হচ্ছে খুব একটা ভুল, আমরা কিন্তু ভুল বলছি না, ঠিক হবে না, এটা আমার মনে হয় ঠিক হবে না। আমার মনে হয় ওখান থেকেও আমরা কিছু ফল পাবো, কিছু আমাদের ক্ষতি হবে, কিছু লাভও হবে। আমাদের সামনে আমাদের একটু অপেক্ষা করতে হবে, পজিশন থাকবে, পজিশন ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। আমাদেরকে যদি সত্যি কিছু অর্জন করতে হয় সামনে বিশ্বকাপে, আমাদেরকে প্রতিদিনই কিছু অর্জন করতে হবে আমাদের সার্ভাইভের জন্য। আমরা কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড না, এস্টাবলিশড একটা টেস্ট প্লেইং কান্ট্রি না, আমাদের কিন্তু প্রত্যেক খেলাতেই কিছু অর্জন করতে হবে। আমরা যদি সামনের বিশ্বকাপে ভালো কিছু করতে পারি, সেটা আমাদের ওভারঅল ক্রিকেটের জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে। আশা করি ওভারঅল ক্রিকেটের জন্য হবে, এবং সামনের বিশ্বকাপ এবং এশিয়া কাপে আমরা ভালো রেজাল্ট করবো। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।